আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেন, প্রত্যেকটা স্কলারশিপ অ্যাপ্লিকেশনের আগে আপনাদের অন্তত সেই স্কলারশিপের নমিনেশন প্রসেসটা সম্পর্কে জানা থাকা উচিত। কারণ একটা স্কলারশিপের নমিনেশন প্রসেস সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, সেই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লিকেশন করলে বা কিভাবে সেই স্কলারশিপের জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করলে সেই স্কলারশিপটি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, সেটা আপনার জানা থাকবে এবং সেই অনুযায়ী আপনি আপনাকে প্রিপেয়ার করতে পারবেন। সেজন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপ, এই স্কলারশিপে হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে থাকে, যেখান থেকে বাংলাদেশের জন্য অ্যারাউন্ড একশো প্লাস স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তো এই 100 জনকে সিলেক্ট করা, হাজার হাজার অ্যাপ্লিকেশন থেকে 100 জনকে সিলেক্ট করা খুব ইজি একটা ব্যাপার না। সেজন্য স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপ কমিটি এই স্কলারশিপের নমিনেশনের জন্য অনেকগুলো ধাপ রেখেছে। তো এই প্রত্যেকটা ধাপ সম্পর্কে যদি আপনার প্রপার আইডিয়া থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার নিজেকে প্রিপেয়ার করা উচিত। তো আজকের এই ভিডিওতে আমি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপের নমিনেশন প্রসেস নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার সময় অনেকগুলা ছোটোখাটো মিস্টেক করে থাকেন, যেগুলোর জন্য পরবর্তীতে আপনাদের অনেক সমস্যায় পড়তে হয়। তো সেই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব। পাশাপাশি আপনাদের খুবই কমন একটা প্রশ্ন যে ভাইয়া, আমার রেজাল্ট হচ্ছে আমি এই স্কলারশিপটি পাবো কিনা, এই বিষয়টা নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব। তো স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপের নমিনেশন 3টি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি আপনাকে নমিনেট করবে। দ্বিতীয় ধাপে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন সেই ইউনিভার্সিটিগুলো আপনাকে নমিনেট করবে এবং ফাইনালি ক্যাম্পাস পাবলিক ফাউন্ডেশন যারা স্কলারশিপ দিয়ে থাকে তারা আপনাকে নমিনেট করবে। তো আমি এই সবগুলো ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত, আপনারা যখন স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেন, সবাই জানেন যে আপনাকে হাঙ্গেরির ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হয়, পাশাপাশি বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে হয়। তো আপনারা যখন এডুকেশন মিনিস্ট্রিতে আপনাদের ডকুমেন্টস জমা দেন প্লাস অনলাইনে অ্যাপ্লিকেশন করেন, তখন তারপর প্রথম নমিনেশনটি হয়ে থাকে। তো প্রথম নমিনেশনে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি অ্যারাউন্ড 250 থেকে 300 অ্যাপ্লিক্যান্ট সিলেক্ট করে থাকে। অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়ে, সেখান থেকে তারা প্রতি বছরই দেখা যায় 250 থেকে 300 জন অ্যাপ্লিক্যান্ট সিলেক্ট করে ফার্স্ট নমিনেশনে। তো আমাদের সময় 284 জনকে সিলেক্ট করা হয়েছিল, কিন্তু স্কলারশিপ এই 284 জনকে দেওয়া হবে না, স্কলারশিপ দেওয়া হয় 100 জনকে। তো আপনারা বুঝতেই পারছেন, এই 284 জন সিলেক্টেড ক্যান্ডিডেট থেকে 150 জনের মতো অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে ফাইনাল নমিনেশনে গিয়ে। তো বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি এর কাজটি হচ্ছে জাস্ট 250 থেকে 300 জন অ্যাপ্লিক্যান্ট সিলেক্ট করা। তারপর সেকেন্ড ধাপে আপনি যে 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন সেই 2টা ইউনিভার্সিটি আপনার ইন্টারভিউ নেবে বা রিটেন এক্সাম নেবে। আপনি যখন ইউনিভার্সিটি সিলেক্ট করেন, তখন সিলেক্ট করার সময় ডেসক্রিপশনে দেখতে পাবেন আপনার এক্সামটি রিটেন হবে নাকি অরাল হবে। তো যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করেন সেই ইউনিভার্সিটি আপনার রিটেন এক্সাম নেবে বা অরাল এক্সাম নেবে। তারপর তারা একটা রেজাল্ট দিবে যেখানে জানাবে আপনি সিলেক্টেড কি না। তো সেকেন্ড নমিনেশনে দেখা যায় যে অলমোস্ট এই 284 জন, ফার্স্ট নমিনেশনে যে 284 জন সিলেক্ট হয়েছিল তারা সবাই থেকে যায়। কয়েকজন বাদ পড়ে, অবশ্যই বাদ পড়ে, 50 জনের মতো অনেক সময় বাদ পড়ে, আমি এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, বাট খুব বেশি একটা অ্যাপ্লিকেন্ট বাদ পড়ে না। তারপর আসে ফাইনাল নমিনেশন। তো ধরেন ফাইনাল নমিনেশনে গিয়ে এই 284 জন থেকে 200 জন থাকলো। তো ক্যাম্পাস ফাউন্ডেশনের কাজ হবে সেই 200 জন ক্যান্ডিডেট থেকে 100 জনে নিয়ে আসে। তো তারা সেটা কিভাবে করে থাকে? তারা কোনো ইন্টারভিউ নেয় না, কোনো এক্সাম নেয় না, তারা আপনাকে সিলেক্ট করবে আপনার প্রিভিয়াস 2 সিলেকশনের উপর ভিত্তি করে। তো প্রিভিয়াস 2 নমিনেশন বলতে মিনিস্ট্রি নমিনেশনের খুব বেশি একটা ইফেক্ট থাকে না, বাট আপনি সেকেন্ড নমিনেশনে যে 2টা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন, সেই 2টা ইউনিভার্সিটিতেই যদি আপনি নমিনেটেড হয়ে থাকেন, তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা খুব একটা বেড়ে যাবে। বাট অনেকেই এই 2টা ইউনিভার্সিটি থেকেই অ্যাকসেপ্টেন্স পেয়ে থাকে। তো সেক্ষেত্রে যাদের রেজাল্ট ভালো তারা অগ্রাধিকার পাবে। পাশাপাশি আপনি শুরুতে যে হাঙ্গেরির ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন, সেই ডকুমেন্টসগুলোও তারা দেখবে। তো আপনার রেজাল্ট, আপনার ডকুমেন্টস সবগুলো দেখে যাদেরকে তাদের পারফেক্ট মনে হবে সেই 100 জনকে তারা স্কলারশিপ দিয়ে থাকে। তো এই 100টা স্কলারশিপের মধ্যে বেশিরভাগ দেখা যায় 40টা হচ্ছে ব্যাচেলরের জন্য, 40টা হচ্ছে মাস্টার্সের জন্য, বাকিগুলো পিএইচডি এর জন্য দেওয়া হয়ে থাকে। সাধারণত তারা বলে থাকে যে 140টি বৃত্তি দেওয়া হবে
যার মধ্যে 30টি নিউক্লিয়ার এনার্জেটিক্সের জন্য সংরক্ষিত থাকবে। তো সাধারণত আমরা দেখি যে নিউক্লিয়ার এনার্জেটিক্সে খুব বেশি একটা অ্যাপ্লিকেশন পড়ে না, সেজন্য 110টি স্কলারশিপই কাউন্ট হয়ে থাকে, বাকি 30টি কাউন্ট হয় না। তো এই 110টি স্কলারশিপের মধ্যে অনেক সময় দেখা যায় যে 100 জন স্কলারশিপ পেয়েছে, 105 জন স্কলারশিপ পেয়েছে। তো এই স্কলারশিপের জন্য আপনি যদি নমিনেটেড হতে চান তাহলে আপনাকে শুরু থেকেই সেই অনুযায়ী প্রিপেয়ার থাকতে হবে। তো আপনি যখন স্টাইপেন্ডিয়াম এবং স্কলারশিপের ফার্স্ট ধাপে অ্যাপ্লিকেশন করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানেই আপনাকে সব ডকুমেন্টস অনলাইনে আপলোড দিতে হয়, পাশাপাশি এডুকেশন মিনিস্ট্রিতে জমা দিতে হয়। তো এডুকেশন মিনিস্ট্রি যেহেতু আপনার ফার্স্ট নমিনেশন দিয়ে থাকে, সেহেতু এডুকেশন মিনিস্ট্রিতে যখন আপনি আপনার ডকুমেন্টসগুলো জমা দিবেন তখন চেষ্টা করবেন সেই ডকুমেন্টসগুলো যাতে খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। ফর এক্সাম্পল, আমার সামনে যদি 5টা সিভি থাকে, তো এর মধ্যে একটা সিভি খুব সুন্দর করে কালার করে, বা ওই সিভিটা আমার দৃষ্টি আকর্ষণ করছে, বা এই সিভিটা যেভাবে সাজানো হয়েছে সেটা পড়তে আমার খুব ইজি হচ্ছে, আমি খুব সহজে সেই সিভিটা পড়তে পারছি, তো এই 5টা সিভির মধ্যে সেই সিভিটাই আমার দৃষ্টি আকর্ষণ করবে। তো আপনার ডকুমেন্টসগুলো আপনি এমনভাবে সাজাবেন যাতে খুব বেশি অগোছালো না দেখা যায়, খুব সুন্দরভাবে যাতে উপস্থাপন করতে পারেন আপনার ডকুমেন্ট। এই বিষয়টা আপনার মাথায় রাখা উচিত, কারণ বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি ফার্স্ট নমিনেশন দিয়ে থাকে। পাশাপাশি আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনটাও যাতে পারফেক্টলি করে থাকেন সেই বিষয়টা খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি অনেকগুলো ডকুমেন্টস চেয়ে থাকে, কিন্তু আমরা অনেকেই বলি যে আমার কাছে সবগুলো ডকুমেন্টস নাই। তো এই বিষয়টা করা যাবে না, কারণ অ্যাপ্লিকেশনের সার্কুলারে যে বিষয়গুলো লেখা আছে, যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে, সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আমাদের জমা দেওয়া উচিত। সেজন্য আপনি যখন একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চান তার অনেক আগে থেকেই সেই স্কলারশিপের জন্য প্রিপেয়ার হওয়া উচিত, কারণ অনেকগুলো ডকুমেন্টস দরকার হয় যেগুলো আমাদের অনেক সময় প্রিপেয়ার থাকে না। ফর এক্সাম্পল, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট। তো এই বিষয়গুলো আপনি আগে থেকেই রেডি রাখবেন। এই বিষয়গুলো যদি আপনার রেডি থাকে তাহলে আপনি শুধু এই একটা স্কলারশিপ না, অনেকগুলো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন, কারণ প্রত্যেকটা স্কলারশিপের জন্য প্রায় একই ধরনের ডকুমেন্ট দরকার হয়। তো এই ছিল মোটামুটি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি স্কলারশিপের নমিনেশন প্রসেস। তো সাবজেক্ট সিলেকশন এবং ইউনিভার্সিটি সিলেকশন, এই বিষয়টাতে আপনারা অনেক মিস্টেক করে থাকেন। ফর এক্সাম্পল, আপনারা যখন স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেন তখন আপনাকে 2টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হয়, প্লাস 2টা সাবজেক্ট সিলেক্ট করতে হয়। আপনি চাইলে অবশ্যই একই সাবজেক্ট এই 2টা ইউনিভার্সিটিতেই সিলেক্ট করতে পারবেন, অথবা একই ইউনিভার্সিটিতে 2টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। তো কথা হচ্ছে, আপনি যখন এই সাবজেক্টগুলো সিলেক্ট করেন বা ইউনিভার্সিটি সিলেক্ট করেন, আপনি প্রথম যে ইউনিভার্সিটি আপনার ফার্স্ট চয়েস যে ইউনিভার্সিটি থাকবে বা ফার্স্ট চয়েস যে সাবজেক্ট থাকবে, আপনি যে স্কলারশিপ পান আপনাকে সেটাই দেওয়া হবে, আপনি সেকেন্ডটা চুজ করতে পারবেন না। সেজন্য খুব ভালোভাবে খেয়াল রাখবেন আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন প্লাস যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেই সাবজেক্টটি প্লাস সেই ইউনিভার্সিটি যেন আপনার ফার্স্ট চয়েস হয়ে থাকে। দেখেন, ইদানিং প্রত্যেকটা স্কলারশিপ খুবই কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। আজ থেকে 2-3 বছর আগেও এই স্কলারশিপগুলো এতটা কম্পিটিটিভ ছিল না। তো সেজন্য আপনারা যারা অ্যাপ্লিকেশন করেন, আমি যেটা বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যে আপনাদের রেজাল্ট যদি 5 থাকে এসএসসি এবং এইচএসসিতে, এবং আপনাদের আইএলটিএস স্কোর খুব বেশি একটা এফেক্ট পড়বে না। আইএলটিএস স্কোর যদি 6.5, 7 এরকম থাকে তাহলে অবশ্যই আপনার এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা উচিত। বাট যাদের রেজাল্ট 5 নাই তাদের ক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাট মোস্ট লাইকলি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এইরকম কাউকে দেখি নাই যারা স্কলারশিপ পেয়েছে বাট যাদের রেজাল্ট 5-এর চেয়ে কম ছিল। তো আপনারা যারা 5 পান নাই তারা অন্যান্য স্কলারশিপ দেখতে পারেন, পাশাপাশি এই স্কলারশিপও ট্রাই করে দেখতে পারেন, কারণ এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে আপনার তো আর টাকা খরচ হচ্ছে না। তো আপনি চাইলে এই স্কলারশিপও ট্রাই করে দেখতে পারেন। তো এই স্কলারশিপ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন আমার ইউটিউবে কমেন্ট করার জন্য, এবং আমি চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে আরেকটি ভিডিও বানানোর জন্য, যাতে আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়। পাশাপাশি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব অন্যান্য স্কলারশিপের ভিডিও নিয়ে আসার জন্য, এবং স্টাডি অ্যাব্রড রিলেটেড যত কনফিউশন আছে সেগুলো নিয়েও ভিডিও বানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।